নমস্কার, আমি প্রান্তিক। ফিলসফি উইথ প্রান্তিক চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তোমরা ভালো করেই জানো তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগামী 8 তারিখ থেকে শুরু হচ্ছে, মানে 8ই আগস্ট। তো আজকে হচ্ছে 3 তারিখ, সুতরাং হাতে বেশি দিন সময় নেই। আজকে ফোর্থ সেমিস্টারদের পরীক্ষা শেষ হলো, এবার তোমাদের পালা। তো সুতরাং এই কটা দিন খুব ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে হবে। আমি চাই সেকেন্ড সেমিস্টারে কারো যাতে কোনো পেপারে ব্যাক না থাকে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যা হয়েছে হয়েছে, সেটা ভুলে যাও, কিন্তু সেকেন্ড সেমিস্টারটাকে খুব ভালো করে পড়ো। হাতেই মাত্র কটা দিন, খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে যাতে সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা পেপারের পরীক্ষা খুব ভালো করে হয়। তো যাই হোক, আজকে তোমাদের এই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, কারণ আমি ফিলসফি মেজরের সেকেন্ড সেমিস্টারের ফিলসফি মেজরের কিছু সাজেস্টিভ কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি। এই সাজেস্টিভ কোশ্চেন গুলো তোমাদের প্রত্যেকের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। খুব ভালো করে পড়ো। আমি বলেছিলাম যে আজকে তোমাদের এই সাজেস্টিভ কোশ্চেন আমি দিব। আজকে 3 তারিখ, আমি বলেছিলাম, সুতরাং আমি তোমাদের কথা মাথায় রেখে কিন্তু অবশ্যই দিচ্ছি। প্রত্যেকে ভালো করে এই কোশ্চেন গুলোর প্রতি গুরুত্ব দিও। ডেফিনেটলি তোমাদের ভালো রেজাল্ট হবে, আমি আশা রাখছি। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। তোমরা বোর্ডের দিকে এবার দেখো, শুরু করছি। আমি বোর্ডে তোমাদের সুবিধার্থে আমি কিন্তু বোর্ডে কোশ্চেনগুলো লিখে রেখেছি। এই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য এবারে সেকেন্ড সেমিস্টার 2026 মেজরের পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। সুতরাং প্রত্যেকে ভালো করে দেখো, এবং প্রত্যেককে বলবো তোমাদের কাছে যদি খাতা পেন থাকে এই মুহূর্তে অবশ্যই নোট ডাউন করবে। আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো। আর প্রত্যেককে এই কথাটা বলছি, কেউ কিন্তু ভিডিও স্কিপ করবে না। তুমি যদি স্কিপ করো তাহলে কিন্তু আমার গুরুত্বপূর্ণ কথাগুলো মিস করবে। সুতরাং প্রত্যেকে বোর্ডের দিকে তাকাও, আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, প্রত্যেকের কাজে লাগবে। চলো, তোমরা ভালো করে জানো, আচ্ছা এই জিনিসটা তো প্রত্যেকে জানো, কেননা তোমরা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছো। তোমরা ভালো করেই এই কনসেপ্টটা জানা আছে তোমাদের, যে প্রতিটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন থাকে, মাঝখানে অথবা দেওয়া থাকবে, তাই তো? প্রতিটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন থাকবে, মাঝখানে অথবা, অর্থাৎ যে কোনো একটা তোমাকে করতে হবে প্রতিটা ইউনিট থেকে। তো আমি এখানে 1, ইউনিট 2, ইউনিট 3 কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি এখানে লিখে রেখেছি। ইউনিট 4টা লিখতে পারিনি যেহেতু বোর্ডের জায়গা নেই, তাই। তবে লিখবো, চিন্তা করো না। চলো দেখো, ফার্স্ট আমি ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3টা আগে বুঝে নাও, তারপরে আমি ইউনিট 4-এ যাচ্ছি। ইউনিট 1-এ কি কি পড়তে হবে এবং কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। ইউনিট 1-এ আমি কিছু প্রশ্ন রেখেছি। প্রাচীন গ্রিক দর্শনের বিকাশ সম্পর্কে আলোচনা করো। বিকাশ, প্রাচীন গ্রিক দর্শনের বিকাশ সম্পর্কে আলোচনা করো। গত বছর কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল, প্রাচীন গ্রিক দর্শনের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। তবে এবার উৎপত্তির চাইতে, যেহেতু উৎপত্তিটা চলে এসেছে গত বছর বড়তে, এবার তোমাদের বিকাশটা আসার অনেকটাই চান্স রয়েছে। সুতরাং এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাচীন গ্রিক দর্শনের বিকাশ সম্পর্কে আলোচনা। অথবা দিয়ে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে, সক্রেটিসের মতে জ্ঞান হলো সদ্গুণ, এই মতটির ব্যাখ্যা। দেখো সক্রেটিস কি বলেছিলেন, সক্রেটিসের বক্তব্য ছিল জ্ঞান সম্পর্কে। তিনি বলেছিলেন নলেজ ইজ ভার্চু। নলেজ ইজ ভার্চু। ভার্চু মানে কি? ভার্চু মানে হচ্ছে সদ্গুণ। ঠিক আছে, এগুলো এগুলো কনসেপ্ট, এগুলো বোঝার বিষয় বাবু। এগুলো বোঝার বিষয়, এগুলো নোট মুখস্থ করে নিলাম, পরীক্ষা দিতে চলে গেলাম, একদমই না। হ্যাঁ, এই অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা আছে যে আমি কোথাও থেকে একটা সাজেশন পেয়ে যাব, সাজেশন গুলো মোটামুটি নোট এখান থেকে ডাউনলোড করে নেবো, পড়ে নেবো, কারো কাছ থেকে নোট আমি নিয়ে নিবো, কনসেপ্ট গুলো বুঝবো না, দেন পরীক্ষা দিতে চলে যাব। বাবু এইভাবে কিন্তু হয় না প্রিপারেশন, আগেই বলে দিচ্ছে, এটা কিন্তু মেজর। তোমরা এটি এই জিনিসটা জানো কিনা জানি না, যে প্রতিটা সেমিস্টারে কিন্তু মেজরের পেপার বাড়বে। তোমরা আজকে সেকেন্ড সেমিস্টারে আছো, তোমরা মেজরে একটা পেপার পড়ছো, থার্ড সেমিস্টারে মেজরে দুটো পেপার পড়বে। এই মেজর পেপারটা খুব গুরুত্বপূর্ণ। চলো, সক্রেটিস কি বলেছিলেন? জ্ঞান হলো সদ্গুণ, মানে নলেজ ইজ ভার্চু। কথাটাকে তুমি আবার ঘুরিয়ে বলো, ভার্চু ইজ নলেজ। আমি বলতে পারি জ্ঞান হলো সদ্গুণ, বা সদ্গুণ হলো জ্ঞান। এই কোটেশনটা উঠিয়ে কিন্তু অনেক সময় প্রশ্ন পরীক্ষার হলে তোমরা পেয়ে যাবে, বা পরীক্ষার খাতায় তোমরা দেখতে, বা পরীক্ষার প্রশ্নে তোমরা দেখতে পাবে, যে সক্রেটিসের মতে জ্ঞান হলো সদ্গুণ, অথবা সদ্গুণ হলো জ্ঞান, এই মতটির ব্যাখ্যা করো। সুতরাং এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ভালো করে পড়ে নিও। সাথে এইটাও দেখে রাখবে সক্রেটিসের জ্ঞানের বিভিন্ন স্তর।
সক্রেটিস জ্ঞানের বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন স্তর দেখিয়েছেন, কি সেই স্তরগুলো সেগুলো তোমরা পড়ে রাখবে। যাই হোক, তোমাদের ইউনিট 1 কমপ্লিট। ইউনিট 1 এ যতগুলো প্রশ্ন দেখতে পেলে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই ভালো করে প্রিপারেশন নাও, হাতে বেশি দিন সময় নেই। চলে আসো ইউনিট 2 তে। ইউনিট 2 তে তোমরা কি পড়বে? ফার্স্টে আমি যে প্রশ্নটা রেখেছি প্লেটোর জ্ঞান তত্ত্ব। প্লেটোর জ্ঞান তত্ত্ব মানে প্লেটো এখানে বলেছিলেন যে ইন্দ্রিয় প্রত্যক্ষই হলো জ্ঞান। তুমি দেখো ভালো করে, ব্র্যাকেটে কিন্তু আমি লাল পেন দিয়ে লিখে রেখেছি, ইন্দ্রিয় প্রত্যক্ষই হলো জ্ঞান। অনেক সময় এই কোটেশনটা উঠিয়েও প্রশ্ন দিয়ে দেয়, এই জন্য তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি যে ইন্দ্রিয় প্রত্যক্ষই হলো জ্ঞান, প্লেটোর এই মতবাদটি সম্পর্কে ব্যাখ্যা ও বিচার করো। আবার অনেক সময় এটাও দিয়ে দিবে প্লেটোর জ্ঞান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। সুতরাং এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্লেটো থেকে খুব ভালো করে পড়ে রাখিও। অথবা দিয়ে, প্লেটোর সাথে অথবা দিয়ে যে প্রশ্নটা থাকবে ইউনিট 2 এ, সেটা হচ্ছে অ্যারিস্টটলের প্রশ্ন। অ্যারিস্টটল থেকে কি কি আসার চান্স আছে এই বছর? কেননা তোমরা ভালো করে জানো, যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো তোমরা ভালো করে জানবে যে অ্যারিস্টটল থেকে গত বছর অ্যারিস্টটল থেকে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে আকার এবং উপাদানের মধ্যে পার্থক্য বা আকার এবং উপাদানের মধ্যে আলোচনা, কিন্তু এবার ওটা আসবে না। এবার কোন প্রশ্নটা রেখেছি? প্লেটোর আকারবাদ খণ্ডনে অ্যারিস্টটলের যুক্তি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। একটা কথা বলে দিই যে এই আকারবাদ বা ধারণাবাদ, আকারবাদের আর একটা নাম হচ্ছে ধারণাবাদ, এই আকারবাদ বা ধারণাবাদটা হচ্ছে প্লেটোর। এই আকারবাদকে খণ্ডন করেছেন অ্যারিস্টটল। তো কিছু তো যুক্তি দেখিয়েছেন, সেই যুক্তিগুলো তোমাদেরকে লিখতে হবে যদি এই প্রশ্নটা আসে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তার সাথে আমি প্রশ্ন রেখেছি কারণ তত্ত্ব। কারণ তত্ত্ব কার? অ্যারিস্টটলের। তোমরা ভালো করে জানো অ্যারিস্টটল 4 প্রকার কারণের কথা উল্লেখ করেছে: উপাদানগত কারণ, আকারগত কারণ, নিমিত্ত কারণ এবং উদ্দেশ্য বা পরিণতি কারণ। এই যে 4টি কারণ, এই 4টি কারণের সংজ্ঞা, এই 4টি কারণে অ্যারিস্টটল কি কি বলেছেন, এগুলো তোমাদেরকে ডিটেলস পড়তে হবে। কেননা মাথায় রাখবে, আমি যে এতগুলো টপিক এখানে লিখে রেখেছি, যে শুধুমাত্র যে তোমাদের বড়র জন্য লিখে রেখেছি 10 মার্কের জন্য, এমনটাও না। এখান থেকে তো তোমাদের কি শুধু পরীক্ষার হলে 10 মার্কের প্রশ্ন লিখে আসবে তোমরা? না, 10 মার্কেরও কোশ্চিন থাকবে, 2 মার্কেরও কোশ্চিন থাকবে। সুতরাং 2 মার্কের কোশ্চিন কি কি আসবে? যেমন অ্যারিস্টটলের কারণ তত্ত্ব থেকে চলে আসতে পারে, ধরো উপাদানগত কারণ বলতে কি বোঝো, দিয়ে দিল একটা প্রশ্ন। বা ধরো নিমিত্ত কারণ বলতে কি বোঝো, তখন তুমি কি লিখবে? এই জন্য কিন্তু আমি এখানে লিখে রেখেছি কারণ তত্ত্বের পাঠ, এটাও পড়ে রাখবে, কেননা এখান থেকে দেখা গেল 2 মার্কের প্রশ্ন দিয়ে দিচ্ছে। এই জন্য বলছি তোমাকে পড়তে গেলে প্রতিটা টপিক পড়তে হবে। এখন তুমি যদি এই মুহূর্তে আমাকে বলো যে স্যার এতগুলো টপিক আমি কিভাবে পড়বো, হাতে তো মাত্র এই কটা দিন, তবে সেটা তোমার এটা আগে ভাবা উচিত ছিল। এতে তো আমার হাতে কিছু করার নেই, কারণ আমি বারবার করে বলি, আমার যে সেকেন্ড সেমিস্টারের ব্যাচ আছে, ফিলোসফি উইথ প্রান্তিকের সেকেন্ড সেমিস্টারের ব্যাচ আছে, আমি ব্যাচেও এই কথাটা বলি যে পড়াশোনাটা সবসময় করতে হয় স্মুথ ভাবে। আমি প্রতিটা ব্যাচে এই কথাটা বলি। এটা মেজরের প্রিপারেশন নিচ্ছ তুমি, তাই তোমাকে সিরিয়াস ভাবে পড়তে হবে। একটু আগেই আমি বললাম যে কোথাও থেকে একটা সাজেশন নিয়ে নিচ্ছি, সাজেশন নিয়ে আমি কোনো জায়গা থেকে নোট ডাউনলোড করে নিচ্ছি। আজকাল তো মানুষ নোটও কিনে নিচ্ছে, ভেরি ব্যাড। এইভাবে কিন্তু প্রিপারেশন হয় না, এটা মেজর, এটা অন্য কোনো পেপার নয়। আর দর্শন কিন্তু মুখস্থ করার বিষয় নয়, দর্শন হচ্ছে বোঝার বিষয়। তোমাকে কনসেপ্ট গুলো বুঝতে হবে বাবু, আগে কনসেপ্ট বোঝো, তারপরে নোটটা পড়ো, দেন পড়ে তুমি লেখো না দেখে, তারপরে পরীক্ষা দাও নিজে থেকে, তবেই হবে প্রিপারেশন, যেটা আমি করাই ফিলোসফি প্রান্তিকে। যাই হোক, তো অ্যারিস্টটলের কারণ তত্ত্ব এটাও কিন্তু ইম্পর্টেন্ট, পড়ে রাখবে। আচ্ছা, অ্যারিস্টটলে আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অ্যারিস্টটলের অব্যক্ত অবস্থা এবং ব্যক্ত অবস্থার মধ্যে পার্থক্য, অর্থাৎ ডিস্টিংগুইশ বিটুইন পোটেনশিয়ালিটি অ্যান্ড অ্যাকচুয়ালিটি অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অ্যারিস্টটলের মতে অব্যক্ত অবস্থা এবং ব্যক্ত অবস্থার মধ্যে পার্থক্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, এসে আমি বারবার করে বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার তোমরা কি করবে, শুধুমাত্র এই একটা টপিকই পড়ে চলে যাবে, অব্যক্ত অবস্থা এবং ব্যক্ত অবস্থার মধ্যে পার্থক্য। ধরো এটা পড়ে গেলে উপরের প্রশ্নটা দিয়ে দিয়েছে,
প্লেটোর আকারবাদ খণ্ডন, অ্যারিস্টটলের যুক্তি সম্পর্কে আলোচনা করো, তখন তুমি কি করবে? তখন তুমি কি করবে? এই জন্য বলছি প্রতিটা টপিক তোমাকে পড়ে রাখতে হবে। আমি তো ওইভাবে তোমাকে রিক্সে আর সাজেশন দিতে পারবো না যে তুমি এটাই পড়ো, এটা ছাড়া আর অন্য কিছু পড়বে না, এটাই আসবে পরীক্ষায়, এটা আমি বলতে পারি না। কেউ কিন্তু রিক্সে পড়ে যাবে না, এই জিনিসটা আমি পছন্দ করি না, একদমই না। যদি তুমি ইউনিট 3-তে আসি, ইউনিট 3-তে কি কি পড়বে? ইউনিট 3-তে তোমাদের দুটো টপিক আছে, রেলে দেকার্ত আর স্পিনোজা। দেকার্ত থেকেও পড়তে হবে, স্পিনোজা থেকেও পড়তে হবে। তো দেকার্ত থেকেও কোশ্চেন আসবে, স্পিনোজা থেকেও কোশ্চেন আসবে, মাঝখানে অথবা দেওয়া থাকবে, তুমি যে কোনো একটা থেকে লেখো। দেকার্ত থেকে চাইলে দেকার্ত থেকে লিখতে পারো, স্পিনোজা থেকে চাইলে স্পিনোজা থেকে লিখতে পারো। তোমার যেটা ভালো মনে হবে, তোমার যেটা ভালোভাবে মুখস্থ থাকবে, তুমি সেটাই লিখবে পরীক্ষা হলে। চলো, দেকার্ত থেকে কি কি পড়বে? আমি চিন্তা করি অতএব আমি আছি, খুব ভালো প্রশ্ন। একে দেকার্ত ল্যাটিন ভাষায় বলেছেন কজিটো আর্গো সাম। একে দেকার্ত ল্যাটিন বাক্যে প্রকাশ করেছেন কজিটো আর্গো সাম বলে। একে তুমি যদি ইংলিশে অনুবাদ করো বা ইংরেজিতে অনুবাদ করো, তাহলে হবে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। এবার তুমি একে বাংলায় অনুবাদ করলে হবে আমি চিন্তা করি অতএব আমি আছি। এই সম্পর্কে দেকার্ত কি যুক্তি দিয়েছে? এই কোটেশন উঠিয়ে প্রশ্ন দিবে, কিন্তু বারবার করে বলছি, ভালো করে শোনো আমার কথাগুলো। দেকার্তের মতে আমি চিন্তা করি অতএব আমি আছি, এই উক্তির ব্যাখ্যা দাও, এই উক্তির ব্যাখ্যা দাও। এবার তোমাকে ব্যাখ্যা লিখতে হবে পরীক্ষা হলে। দেকার্ত থেকে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি ইউনিট 3 আলোচনা করছি। নেক্সট, ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে দেকার্তের যুক্তি। দেকার্ত ঈশ্বরের অস্তিত্ব সপক্ষে কিছু যুক্তি দিয়েছেন, সেই যুক্তিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত 3টে যুক্তি দিয়েছেন, প্রথম কারণ ভিত্তিক যুক্তি, দ্বিতীয় কারণ ভিত্তিক যুক্তি এবং লক্ষণ ভিত্তিক যুক্তি। এই 3টে যুক্তি তোমাদেরকে পড়তে হবে। হলো ক্লিয়ার? আচ্ছা, দেকার্ত থেকে আরো একটা প্রশ্ন রেখেছি, ধারণার শ্রেণী বিভাগ। ধরো এখান থেকে তোমার 2 মার্কের প্রশ্নগুলো দেয়। তোমরা ভালো করে জানো দেকার্ত 3 প্রকার ধারণা স্বীকার করেছেন। একটা হচ্ছে আগন্তুক ধারণা, আগন্তুক ধারণা আর এক নাম হচ্ছে বহিরাগত ধারণা। আর একটা হচ্ছে কৃত্রিম বা কাল্পনিক ধারণা, আর একটা হচ্ছে সহজাত ধারণা। এই যে 3 প্রকার ধারণা, এই 3 প্রকার ধারণার সংজ্ঞা, এই 3 প্রকার ধারণার উদাহরণ সব ভালো করে তোমাদেরকে পড়ে যেতে হবে। কেননা যে শুধুমাত্র 10 মার্কের প্রশ্ন থাকবে এমনটা নয়, 2 মার্কেরও প্রশ্ন থাকবে। তাই প্রতিটা প্রশ্নের উত্তর তোমাকে যথাযথভাবে লিখে আসতে হবে, তবেই ভালো নাম্বার পাবে। তো ম্যাক্সিমাম দেখলাম, আমি খবর পেয়েছি, আমি শুনেছি যে মেজরে অনেকে ব্যাক পেয়েছো। ব্যাক পাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এটাই, প্রিপারেশন ঠিকভাবে হচ্ছে না তোমাদের। যারা প্রিপারেশন করছো তারা প্রত্যেকে ভালো রেজাল্ট করেছো। শ্রেণী বিভাগ পড়ে রাখবে। দেকার্তের মতে ধারণা 3 প্রকার, একটু আগে বললাম আগন্তুক ধারণা, কৃত্রিম বা কাল্পনিক ধারণা, 3 নম্বর হচ্ছে সহজাত ধারণা। এই 3 প্রকার ধারণা কিন্তু ডিটেলস তোমাকে পড়তে হবে, সাথে উদাহরণও দেখে রাখতে হবে, যেহেতু এখান থেকে 2 মার্কের প্রশ্ন দিয়ে দিবে পরীক্ষায়। ধরো দিয়ে দিল যে আগন্তুক ধারণা বলতে কি বোঝো, বা ধরো কাল্পনিক ধারণা বলতে কি বোঝো, তখন কি লিখবে? এই জন্য প্রতিটা টপিক তোমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এটা হলো দেকার্তের পার্ট। অথবা দিয়ে দেওয়া থাকবে স্পিনোজার পার্ট। স্পিনোজা থেকে কি কি পড়বে? স্পিনোজার সমান্তরালবাদ পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্পিনোজা থেকে। সমান্তরালবাদ, যেহেতু এই প্রশ্নটা কিন্তু গত বছর পরীক্ষায় আসেনি, গত বছর এই প্রশ্নটা আসেনি, গত বছর পরীক্ষায় দিয়েছিল স্পিনোজার দ্রব্যতত্ত্ব। এইবার কিন্তু স্পিনোজার সমান্তরালবাদ আসার খুব চান্স রয়েছে, অত্যন্ত চান্স রয়েছে। যাই হোক, এর সাথে স্পিনোজার এটাও পড়ে রাখবে সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদকে ইংলিশে বলে প্যানথিইজম। এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। সর্বেশ্বরবাদ সাথে সমান্তরালবাদ, এই দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, দুটো প্রশ্নই ইম্পর্টেন্ট। সাথে স্পিনোজা থেকে প্রত্যংশ তত্ত্ব, প্রত্যংশ তত্ত্ব বা বিকার তত্ত্ব। প্রত্যংশ তত্ত্বের আর এক নাম হচ্ছে বিকার তত্ত্ব। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, প্রত্যংশ তত্ত্ব বা বিকার তত্ত্ব। এটাও দেখে রাখবে, কেননা গত বছর এই প্রশ্নটা থেকে 2 মার্কের প্রশ্ন দিয়েছিল যে প্রত্যংশ তত্ত্ব বলতে স্পিনোজা কি বুঝিয়েছে। এবার কিন্তু বড়তে আসার অনেকটাই চান্স রয়েছে, তাই এই প্রশ্নটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। এই দুটো তো দেখবেই মাস্ট, তার সাথে এই প্রত্যক্ষ তত্ত্ব বা বিকার তত্ত্ব এই টপিকটাও দেখে রাখি। সাথে এই কনসেপ্টটা পড়ে রাখবে স্পিনোজা থেকে, যে দ্রব্য সমান সমান ঈশ্বর সমান সমান প্রকৃতি, এই ধারণাটি ব্যাখ্যা। অর্থাৎ
তোমরা ভালো করেই জানো যে স্পিনোজা একটি মাত্র দ্রব্য স্বীকার করেছে, সেটির নাম হচ্ছে ঈশ্বর। তিনি বলেছিলেন ঈশ্বরই সবকিছু, সবকিছু ঈশ্বর। এটা হচ্ছে তার সর্বেশ্বরবাদের ধারণা। এই ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 প্রতিটা প্রশ্নগুলো যেগুলো আমি বললাম, আলোচনা করলাম, প্রতিটা প্রশ্নই পরীক্ষায় গুরুত্বপূর্ণ। এবার তোমরা ইউনিট 4টা দেখো। আসলে ইউনিট 4টা আমি জায়গা পাইনি তাই লিখিনি, এবার ইউনিট 4টা আলোচনা করছি। আচ্ছা, এবার তোমরা ইউনিট 4-এ দেখো। ইউনিট 4-এ তোমাদের কিন্তু লাইবনিজের পার্ট রয়েছে। লাইবনিজ থেকেও দুটো প্রশ্ন থাকবে, মাঝখানে অথবা দেওয়া থাকবে। তো লাইবনিজ থেকে কি কি প্রশ্ন পড়বে তোমরা, মানে ইউনিট 4 থেকে কি কি প্রশ্ন পড়বে কোনগুলো আমি রেখেছি দেখো। লাইবনিজ কিভাবে বুদ্ধিলব্ধ সত্যজ্ঞান এবং তথ্যমূলক সত্যজ্ঞানের মধ্যে পার্থক্য নির্ণয় করেছেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন লাইবনিজ থেকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে পড়িও প্রত্যেকে। তার সাথে এটাও পড়ে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্যবাদ। লাইবনিজের একটা কনসেপ্ট, একটা ধারণা, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা সামঞ্জস্যবাদ। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এই যে লাইবনিজ থেকে দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে এই প্রশ্নটা দেখে রাখবে লাইবনিজের মনার তত্ত্ব। কেন দেখে রাখতে বললাম, এই মনার তত্ত্বটা কিন্তু গত বছর বড়তে চলে এসেছে, তাও আমি লিখে রেখেছি। কেন লিখে রেখেছি, এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসতে পারে যে লাইবনিজের মতে মনাট কি, দিয়ে দিল। কিংবা ধরো দিয়ে দিল লাইবনিজের মতে মনাটের যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো, 2 মার্কের জন্য দিয়ে দিল, তখন তোমরা কি করবে? সুতরাং এই জন্য বলছি, এই যে 3টে প্রশ্ন রেখেছি লাইবনিজ থেকে, এই 3টে প্রশ্ন ভালো করে পড়িও। তো যাই হোক, এই যে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 এবং ইউনিট 4, প্রতিটা ইউনিট সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করলাম, প্রতিটা প্রশ্নই কিন্তু এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগামী 8 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও, এই আশা আমি রাখছি, এবং প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। ফিলোসফি উইথ প্রান্তিকে 3rd সেমিস্টারের ব্যাচে যদি তোমরা কেউ জয়েন হতে চাও, মানে 2nd সেমিস্টার কমপ্লিট করে যদি নতুন ব্যাচে জয়েন হতে চাও 3rd সেমিস্টারে, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। নিচে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছ 9382218873, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমরা ব্যাচে জয়েন হয়ে যেতে পারো। কেননা দেখো বাবু, আমি একটাই কথা বলবো যে মেজরের পেপার কিন্তু না ধীরে ধীরে বাড়বে, এই জিনিসটা বোঝো আগে। কারণ আজকে তোমরা মেজরে একটা পেপার পড়ছো, 3rd সেমিস্টারে মেজরে 2টো পেপার পড়বে, 4th সেমিস্টারে মেজরে 3টে পেপার পড়বে, ফিফথ সেমিস্টার 6th সেমিস্টারে মেজরে 4টে পেপার পড়বে। এইভাবে কিন্তু মেজরের পেপার বাড়তে থাকবে, আর এই পেপারের উপরেই তোমার কিন্তু অনার্স কমপ্লিট হবে। সুতরাং মাথায় রাখিও, এই পেপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য পেপারের নামই হচ্ছে মেজর। এই জিনিসটা একটু বোঝো, এটা বুঝতে শেখো। সবসময় সাজেশন বা আদার্স কোনো জায়গা থেকে পিডিএফ নোট পড়ে নিলাম, এইভাবে পরীক্ষা হয় না। অ্যাকচুয়ালি পরীক্ষা দেওয়া যায় না। হয়তোবা তুমি পাশ করতে পারবে, কিন্তু খুব ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারবে না। তো মাথায় রাখিও, এটা কিন্তু কলেজ, তাই কলেজের প্রতিটা পড়া খুব ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো। যাই হোক, আমি আশা রাখছি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, এই শুভকামনা রইল। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও, সবসময় আমি আছি তোমাদের পাশে। আর অবশ্যই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু জয়েন থেকো প্রত্যেকে, আমি কিন্তু মাঝে মাঝে আপডেট দিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।